জাতীয় পার্টির আমরা একটি সংকটকালীন সময় দেখতে পাচ্ছি। এই সময়টি আপনারা কিভাবে অতিবাহিত করছেন? মূলত আজকের এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য আমি অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল দর্শকবৃন্দ অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তাদের প্রতি। এটা সুন্দর বিষয় নিয়ে আজকের এই উপস্থাপনা। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লবের পর একটা রাজনৈতিক চরিত্রের অনেকখানি পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা 5ই আগস্টের পরে জাতীয় পার্টির যে অবস্থান, সেই অবস্থানটার আগে 5ই আগস্টের আগে জাতীয় পার্টির অবস্থানটা আমি একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে 5ই আগস্টের পরের অবস্থানটা পরিষ্কার হবে। 5ই আগস্টের আগে জাতীয় পার্টি এই ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন ছিল, সেই কোটা সংস্কার আন্দোলনে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবং তাদের সমর্থন দিয়ে কাজ করেছে। আপনারা জানেন যে গত বাজেট অধিবেশনের শেষ যে অধিবেশন ছিল, সেই অধিবেশনে আমাদের বিরোধী দলের নেতা জি.এম. কাদের সংসদে বক্তব্য দিয়ে কিন্তু জাতীয় পার্টি এই কোটা সংস্কার আন্দোলনকে মেনে নেওয়ার জন্য, তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীকালে আমরা জুলাই মাসের 28 তারিখ 27 তারিখ একটা যৌথ সভার মধ্য দিয়ে দলগতভাবে প্রেস কনফারেন্স করে মহাসচিবের মধ্য দিয়ে দলগত সিদ্ধান্ত জানানো হয় যে আমরা এই আন্দোলনের সাথে আছি। আমরা যারা টক শো করি, বিভিন্ন টক শোতে এই আন্দোলনের পক্ষে কথা বলেছি। আমাদের নেতা কর্মীরা ঢাকায়, রংপুর সহ বাংলাদেশের সমস্ত জায়গার মধ্যে একটা এই আন্দোলনের পক্ষে কাজ করেছে এবং রংপুরে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, 2 জন মারা গিয়েছে এবং কয়েকজন জেলে গিয়েছে হাসিনা সরকারের সময় ওই কোটা বিরোধী আন্দোলনের মামলায়। কিন্তু 5ই আগস্টের প্রেক্ষাপটের পর কিছুদিন পর্যন্ত এই কৃতজ্ঞতা বোধটা যারা সরকার গঠন করেছে তাদের মধ্যে ছিল। আমরা দেখলাম যে 5ই আগস্টে জাতীয় পার্টিকে সেনাভবনে ডাকা হলো, বঙ্গভবনে ডাকা হলো, পরবর্তীতে শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে ডাকা হলো, যমুনাতে যে রাজনৈতিক দলগুলো ডাকা হলো তাদেরকেও মানে সেখানেও জাতীয় পার্টিকে ডাকা হলো। কিন্তু তারপর থেকে একটি স্বার্থান্বেষী মহল যারা মনে করছে যে জাতীয় পার্টি রাজনীতিতে থাকলে অন্যদের স্বার্থ হানি হতে পারে, তারা আমাদেরকে ফ্যাসিস্টের দূষর বানিয়ে আমাদেরকে রাজনীতি থেকে দূরে থাকার জন্য, রাখার জন্য, ইলেকশন থেকে দূরে রাখার জন্য একটা ষড়যন্ত্র, সুগভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টির কাকরাইল অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং বিভিন্নভাবে আমাদেরকে যাতে পরবর্তীতে প্রধান উপদেষ্টা সহ সরকার কোনো মিটিং এ না ডাকে সেই ব্যবস্থা করা হয়েছে এবং সরকারও তাদের কথা শুনেছে, আমাদেরকে সেই মিটিং সমূহে আর কোনো দাওয়াত দেওয়া হয় নাই। কিন্তু বাস্তবতা হলো এই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি শিকড় ঘাড়া রাজনৈতিক দল। এই দলটিকে সহজে ভেঙে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ভিত্তি আছে, লোক আছে, ভোটার আছে। জাতীয় পার্টি 91-96 সালে 17% উপরে ভোট পেয়েছে। সর্বশেষ যে আমরা জোটে অল্প কয়েকটি আসনে নির্বাচন করেছি, সেখানেও আমরা 5%-এর উপরে ভোট পেয়েছি। কাজে সরকার গঠন করতে হলে জাতীয় পার্টিকে দরকার হবে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে অন্তত অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে অল্প কিছু ছেলে পেলে যারা আন্দোলনে ভূমিকা ছিল, আমরা তাদের ভূমিকাকে শ্রদ্ধা জানাই, কিন্তু পরবর্তীতে তারা যে ভূমিকা রেখেছে জাতীয় রাজনীতিতে, সেই ভূমিকা এবং সরকারের যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু আজকে ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে এটা সঠিক মানে হচ্ছে না। দেশের অর্থনৈতিক অবস্থা স্থবির হয়েছে, নিত্য পণ্যের বাজারে মানুষের নিয়ন্ত্রণের মধ্যে নেই, শত শত ফ্যাক্টরি আজকে বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়ার কারণে হাজার হাজার লোক আজকে বেকার হয়েছে, নতুন কর্মসংস্থান নাই। এমনি একটি অবস্থানের মধ্যে আমাদের মানে দেশ চলছে একটা স্থবির অবস্থায়, নতুন কোনো বিনিয়োগ নাই, কর্মসংস্থান নাই। এই অবস্থার মধ্যে একটি দেশ চলতে পারে না। তারপরে সংস্কারের নামে যা আনা হয়েছে, আমরা বলেছি দলগতভাবে যে সংস্কার করা হোক, কিন্তু সংস্কার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে।
সংস্কারের নামে একটা দীর্ঘ সময় নেওয়া হলো, সেই বিষয়ে জাতি কিন্তু আজকে সেই বিষয়টাকে মানছে না। যেহেতু সেই বিষয়টাকে মানছে না, আমরা বলছি সংস্কার চলমান থাকুক এবং নির্বাচনের পথরেখা দেওয়া হোক। সরকার একটি মানে সম্ভাব্য পথরেখা দিয়েছে, কিন্তু জাতীয় পার্টি মনে করে যে জাতীয় পার্টির জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, আমাদের প্রার্থীরা এবং কর্মীরা মাঠে অন্য প্রার্থীদের মতো সুযোগ পাবে না। কারণ এখন যে প্রশাসন সাজানো হয়েছে, এটি গত সরকারের মতোই একটি প্রশাসন সাজানো হয়েছে। আগে সর্বক্ষেত্রে আওয়ামী লীগ ছিল, ডিসি এসপি যারা নিয়ন্ত্রণ কন্ট্রোল করে, তারা নির্বাচন কন্ট্রোল করে। এখন বিএনপি জামাতের লোকজনকে দিয়ে সেগুলো সাজানো হয়েছে এবং আমাদের প্রতি সবাই একটা বিদ্বেষ পোষণ করছে। কাজে এই প্রশাসন যদি আবার নির্বাচনে যায়, তাহলে জাতীয় পার্টি লেভেল প্লেইং ফিল্ড পাবে না। জাতীয় পার্টি লেভেল প্লেইং ফিল্ড না পেলে আগামী নির্বাচনে যাবে কি যাবে না সেই ব্যাপারে জাতীয় পার্টি চিন্তা ভাবনা করছে এবং আমরা সময় মতো সেই জিনিসটি জানিয়ে দেব। আমরা নির্বাচনমুখী দল, নির্বাচন করতে চাই, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড না আসলে এবং সবার জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সেই নির্বাচনে জাতীয় পার্টি যাবে কি না যাবে সেই ব্যাপারে আমরা পরে সিদ্ধান্ত নিব, যা ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান জিএম কাদের সাহেব ঘোষণা করেছেন বিভিন্নভাবে। আমি মনে করি যে আজকে ছাত্রদের যে অবস্থা, নিজেদের মধ্যে গ্রুপিং হয়েছে। আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সার্বজনীন, সাধারণ মানুষের সাথে যুক্ত হয়েছে, রাজনৈতিক দল যুক্ত হয়েছে, সাধারণ ছাত্ররা যুক্ত হয়েছে। এখন বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন হয়েছে নাগরিক অধিকার কমিটির একটি অঙ্গ সংগঠন, এটা সার্বজনীন না। এবং তাদের মধ্যে প্রতিনিয়ত হাঙ্গামা হচ্ছে, প্রতিনিয়ত অর্থ নিয়ে মারামারি হচ্ছে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগানো হয়েছে, সেখানে মারামারি হয়েছে, তাদের সমন্বয়কারীদের বিরুদ্ধে অপর সমন্বয়কারী অভিযোগ করছে এবং ডক্টর ইউনূস সাহেব যিনি তাকে নিয়েও সমন্বয়কারীরা বিভিন্ন বক্তব্য দিচ্ছে। এই অবস্থায় বিএনপির সাধারণ সম্পাদক কিন্তু বলেছে যে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনে আরেকটি নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা দেখছি যে বিএনপিও আমাদের মতো শঙ্কায় আছে যে এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে কি হবে না। এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হলে এবং সকল দলের অংশগ্রহণ না থাকলে, তাহলে গত সরকার বিএনপি সহ কিছু দলকে বাদ দিয়ে নির্বাচন করেছে, সেটা অংশমূলক হয় নাই, দেশীয় এবং বিদেশি আন্তর্জাতিকভাবে সেটা গ্রহণযোগ্য হয় নাই। এই সরকারও যদি ৫-৭টা রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য দেখিয়ে নির্বাচন করে, সেটাও গ্রহণযোগ্য হবে না দেশ এবং বিদেশে। আমরা দেখেছি গত কিছুদিন আগে জুলাইয়ের ঘোষণাপত্র করার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডাকা হয়েছিল। বাংলাদেশে বর্তমানে ৪৮টি নিবন্ধিত রাজনৈতিক দল হয়েছে। এই ৪৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র ১৪টি রাজনৈতিক দলের সেকেন্ড ক্যাটাগরির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়েছে। এতেই বোঝা যায় যে জাতীয় ঐক্য কিন্তু এখন আর নাই। যে জাতীয় ঐক্য হলে যারা ভোটারদের মধ্যে প্রতিনিধিত্ব করে, যাদের ৫০%-এর উপরে ভোট মানে রিপ্রেজেন্ট করে, সেই সকল দলকে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় সেই যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত কার্যকর হয় না। আপনি জানেন যে বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে, যদি কোনো সংস্কার প্রস্তাব আসে এবং অধ্যাদেশ আকারে পাশ হয়, যেটা 111-এর সময় হয়েছে, তাহলে সেই অধ্যাদেশ পরবর্তী সংসদ যেটা আসবে, আমি বলতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ যেটা আসবে, সেই সংসদের প্রথম অধিবেশনে সাংবিধানিকভাবে নিয়ম হলো সেটা উপস্থাপন করতে হবে এবং উপস্থাপন করার পরে 30 দিনের মধ্যে সেটা পাশ হইতে হবে। যদি 30 দিনের মধ্যে পাশ না হয়, তাহলে সেই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। এখন ধরে নিলাম নির্বাচন কমিশন দ্বিপক্ষীয় সংস্কার কমিটি দ্বিপক্ষীয় বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছে, সেখানে 505 জন সদস্যের কথা বলা হয়েছে। 100 উচ্চ কক্ষে থাকবে, 400 নিম্ন কক্ষে থাকবে, 400-র মধ্যে 100 নারী সংরক্ষিত থাকবে। এখন যদি ওইটা পাশ না হয়, তাহলে এই নির্বাচনের কি অবস্থা হবে? এই কারণে পাশ না হওয়ার সম্ভাবনা আছে, কারণ উনি তো অর্ধেক দলকে ডাকছে, সেই অর্ধেক দলও যাচ্ছে না। তাহলে অর্ধেক দলের বাইরে যারা আছে তারা যদি 100-র উপরে আসন পায়, তাহলে পাশ করাতে 201 সদস্য লাগবে। এখন 110টা যদি
এখন যাদেরকে ডাকছে না তারা পায় জাতীয় পার্টি সহ, তাহলে ওই আইন জীবনও বাস্তবায়ন হবে না, এই সংস্কারও বাস্তবায়ন হবে না। এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য, সংস্কার একটি ভালো জিনিস, জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা বারবার সংস্কারের প্রস্তাবকে সমর্থন করেছি। এই প্রস্তাবকে পাশ করানোর জন্য অবশ্যই অবশ্যই অপর রাজনৈতিক দল যারা নির্বাচনে গত বাংলাদেশে 12টি নির্বাচন হয়েছে, সেই 12টি নির্বাচনে যারা সংসদে প্রতিনিধিত্ব করেছিল তাদেরকে ডাকতে হবে, তাদেরকে নিয়ে ঐক্যমত করতে হবে। তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদে যে আইন আমাদের সংবিধান আছে সেই আইন অনুসারে এই অধ্যাদেশ সমূহ পাশ করাতে পারবেন, অন্যথায় কিন্তু এই অধ্যাদেশ সমূহ মুখ ফিরে পড়বে। আচ্ছা, সংস্কারের প্রশ্নে আমরা যতটুকু জানি, জাতীয় পার্টি কথাটা বুঝতে পারছেন, একটু জোরে বলতে হবে। এই সংস্কারের যে 4টি কমিটি ইতিমধ্যেই সরকার প্রধানের কাছে রিপোর্ট তাদের জমা দিয়েছে, কিন্তু তার আগে যে প্রতিটা স্টেক হোল্ডারের সাথে বসার কথা ছিল এবং মতামত নেওয়ার কথা ছিল। জাতীয় পার্টি যে একটা প্রস্তাবনা দিয়েছিল এই সংস্কার কমিটির কাছে, সেই আপনাদের সেই সংস্কার প্রস্তাব জাতীয় পার্টি থেকে নেওয়া হয়েছিল কিনা, এই ব্যাপারে আপনার মতামত কি? জাতীয় পার্টির পক্ষ থেকে 19 দফার একটি প্রস্তাবনা আমরা সংবিধান সংস্কার কমিটির প্রধান রিয়াদ সাহেবের এই জায়গায় আমরা দিয়ে এসেছিলাম। আমি গিয়েছিলাম, আমি প্রতিনিধি দলের প্রধান ছিলাম, আমার সাথে আরো নেতৃবৃন্দ ছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আমরা যে প্রস্তাবগুলা দিয়েছি এর মধ্যে কিছু প্রস্তাবনা অবশ্য সংস্কার কমিটির যে প্রস্তাব জমা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে সেখানে আছে, কিন্তু প্রস্তাব জমা দেওয়ার দিন একটি কাকতালীয় ঘটনা জাতিকে জানাইতে চাই। আলী ইমাম সাহেব আমাদেরকে বললেন যে আপনারা আসেন 4টার সময়, আমি থাকবো। 4টার সময় আমরা গিয়ে দেখি আলী ইমাম সাহেবও নাই, ওনার যে সদস্যরা আছে তাদের কেউ নাই। একজন সাধারণ ক্লার্ক আমাদের প্রস্তাবনাটাকে নিলেন। এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে উনি সার্বজনীনভাবে যে প্রস্তাব নেওয়ার কথা, যারা আমি আগে বলেছি 50% বোর্ডে রিপ্রেজেন্ট করে, সেই সকল দলগুলোর প্রস্তাবের খুব বেশি একটা গুরুত্ব দিচ্ছে বলে আমার কাছে মনে নেই। এখানে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সংস্কার প্রস্তাবগুলো পাশ করতে হলে, সংস্কার প্রস্তাবগুলো যদি সার্বজনীন করতে হয়, তাহলে সবারকে সমান গুরুত্ব দিতে হবে। কাউকে গুরুত্ব দিবেন, কাউকে গুরুত্ব দিবেন না, সেই ক্ষেত্রে কিন্তু ইয়া হতে পারে না। এই আন্দোলনে অনেক রক্ত গিয়েছে, অনেক জীবন গিয়েছে, অনেকে কষ্ট করেছে, অনেকে আহত হয়েছে। তারা এই জীবন নেওয়ার সাথে যারা জড়িত, হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এই আন্দোলন দমানোর সাথে জড়িত, তাদের বিচার জাতীয় পার্টি চাই এবং আমরাও চাই।